Assalamu alaikum everyone. Welcome back to Bahar Sir the English presenter. Dear viewers, how are you? Hope you are fine. Today I am going to take a class on transformation of sentence. It's from assertive to imperative. I will discuss it in details. So, let's get started. ডিয়ার ভিউয়ার্স, আমার পূর্বের ক্লাসের মধ্যে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ আলোচনা করেছি এবং ওই ক্লাসগুলো আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি। ইভেন যেই অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ যে কিছুদিন গত পরশু দিনের যে ক্লাসটা, এটাতে এমনভাবে আলোচনা করেছি যদি ন্যূনতম যদি কোনো বেসিক জ্ঞান থাকে কোনো স্টুডেন্টের, তাহলে সে আমার এই ক্লাসটাই তার জন্য যথেষ্ট। আজকের টপিকটা যেহেতু আমার অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, আজকেও আমি এমনভাবে আলোচনা করব যাতে সবাই সুন্দরভাবে সহজে বুঝতে পারে। ঠিক ওইভাবেই আমি ক্লাসটা আপনাদের সামনে প্রেজেন্ট করব, ঠিক আছে? তো ক্লাস শুরুর আগে আমি 2 লাইনের একটি গান গাইব, তারপরে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তার আগে আমি দেখি লাইভটা ক্লিয়ার আছে কিনা। স্ট্রেঞ্জ, লাইভ তো দেখা যায় না। ওকে ডিয়ার ভিউয়ার্স, আসলে সরাসরি লাইভ আর আমি নিজে একা নিচ্ছি, সেই কারণে আসলে এই দিকে একটু খেয়াল রাখতে হয়। যখন আলোচনায় চলে যাই তখন কিন্তু আর ওই দিকে খেয়াল করতে পারি না। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা শুরু করি। আমার সাথে সাথে ছাত্রছাত্রীদেরকে বলি, তোমরা মনে মনে হলো চেষ্টা করবা একটু গাওয়ার জন্য। আমিও জাস্ট অত গাইতে পারি না, তারপরে আমি 1-2 লাইন গাইবো, তারপরে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তো শুরু করি। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মুক্তি ছাড়া তুচ্ছ মুদের, মুক্তি ছাড়া তুচ্ছ মুদের এ জীবনের দাম, বাংলাদেশের নাম। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মুক্তি ছাড়া তুচ্ছ মুদের, মুক্তি ছাড়া তুচ্ছ মুদের এ জীবনের দাম, বাংলাদেশের নাম। সংকটে আর সংঘাতে আমরা চলি সব একসাথে, সংকটে আর সংঘাতে আমরা চলি সব একসাথে। জীবন মরণ পণ করে সব, জীবন মরণ পণ করে সব লড়ছি অবিরাম,
বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এ জীবনের দাম, বাংলাদেশের নাম। ওকে ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ। এখন আমার যে আলোচনায় চলে যাই, মূল আলোচনায়, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অর্থাৎ একটা সেন্টেন্স অ্যাসার্টিভে থাকবে, কিভাবে এটাকে ইম্পারেটিভে নিব। ঠিক আছে? তো বিগত পরীক্ষাগুলোতে, জেএসসি পরীক্ষাতে আগে কিন্তু জেএসসিতেও ছিল ডিগ্রি চেঞ্জ, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তো ওই ডিগ্রি চেঞ্জ কিন্তু এই বিগত 2 বছরে এই সিলেবাসের বাইরে এটা রাখে নাই, এটা 9-10 থেকে শুরু করেছে। তো এখানে ইম্পারেটিভ থেকে প্রশ্ন পরীক্ষাতে কম আসতো, কিন্তু যখন ডিগ্রিটা বাদ দেওয়া হয়েছে তখন এখন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ অথবা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ আসতে পারে, সেজন্য এটার গুরুত্ব আছে। সুতরাং ছাত্রছাত্রীদেরকে বলি, পূর্বের ক্লাসের মতো তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং নোট করে রেখে দেবে। আর ভিডিওটা যদি সময় না থাকে, সম্মানিত অভিভাবকদেরকে বলছি, আপনারা আমার এই ক্লাসটা শেয়ার করে রেখে দিবেন, যেমন ফ্রি টাইমে তখন আপনার সন্তানকে দেখাবেন। আশা করি এই ক্লাসটা তাদের একটা হোম টিউটরের মতো কাজ করবে। তো শুরু করি। তো 1 নম্বর হচ্ছে আমার যে রুলের মধ্যে 1 নম্বর, যে প্রথমে যদি সাবজেক্ট থাকতে পারে, প্রথম কি থাকবে? সাবজেক্ট। দ্যাট মিনস এই জায়গার মধ্যে সাবজেক্ট আমি দিচ্ছি না, এখানে আমাকে প্রথম আমি দিলাম ইউ, ইউর পরে প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড। এই ফরম্যাটে কোনো স্ট্রাকচারে সেন্টেন্স থাকতে পারে। যদি এই ফরম্যাটে থাকে তাহলে আমরা কিভাবে এটাকে ইম্পারেটিভ করব, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, যদি সাব ইউ প্লাস ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তারপরে আদার্স ওয়ার্ড থাকে, অবজেক্ট থাকতে পারে, আরও অন্যান্য শব্দ থাকতে পারে, ঠিক আছে? তো এরকম যদি হয় তাহলে আমরা এটাকে কি অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভ করব এইভাবে, প্রথমে বসাবো ভার্ব ওয়ান, তারপরে বসাবো আদার্স ওয়ার্ড। কি বসাবো? ভার্ব ওয়ান, তারপরে আদার্স ওয়ার্ড। এখন এই জায়গার মধ্যে ইউটা বাদ যাবে, তাহলে কি থাকবে? ভার্বের 1 নম্বর ফর্ম থেকে বাকি অংশ আমরা বসাই দিব, ঠিক আছে? তাহলে একটা উদাহরণ দেই, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে, হ্যাঁ, যেমন ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ ডু দ্য ওয়ার্ক। লক্ষ্য করো যে প্রথমে সাবজেক্ট ইউ আছে, আর ডু হচ্ছে ভার্ব ওয়ান, আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমার উপরের স্ট্রাকচারের সাথে মিলে গেছে। যেহেতু এটা মিলে গেছে, সেহেতু আমি নিচের নিয়ম অনুসরণ করে আমরা কি করব? এটাকে ইম্পারেটিভ করব। তাহলে ইম্পারেটিভ যদি আমরা করি তাহলে দেখো প্রথমে কি বসবে? ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান এখানে কি আছে? ডু। তাহলে আমি প্রথমে লিখবো ডু, যেহেতু এখানে ভিতরে ছিল ডি ছোট হাতের রয়েছে, আমরা প্রথমে শুরু করব, যেহেতু ডিটা বড় হাতের হবে, ঠিক আছে? তারপরে কি? দা ওয়ার্ক, তাহলে আমরা এখানে লিখবো ডু দা ওয়ার্ক। এই হলো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ যদি আমার প্রথম স্ট্রাকচার, অর্থাৎ ইউ, ভার্ব ওয়ান, আদার্স ওয়ার্ড থাকলে, ঠিক আছে? এবার আসো, যদি এইটা ইউ শুড থাকে, কি থাকে? ইউ শুড। আমরা এই জায়গার ভিতরেই ইউ দিয়ে দেই, যেমন ইউ শুড, শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড, ঠিক আছে? ইউ শুড, ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড যদি থাকে তাহলে তোমরা কি করবা? সেম উপরের নিয়মে ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড, অর্থাৎ ইউ শুড, ইউ থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত, যদিও এটা মডাল,
অক্সিলারি ভার্ব পর্যন্ত কি হয়ে যাবে, বাদ যাবে। ওইটা বাদ দিয়ে বাকি অংশ বসাতে হবে। তবে আমি এটাই সহজ বুদ্ধি যে ভার্ব ওয়ান থেকে বাকি অংশ বসাই দিব, ঠিক আছে। তাহলে দেখো যে এখানে ইউ শুড হলেও আমি কি করব, ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড, আমরা এই স্ট্রাকচার ফলো করে আমরা ইম্পারেটিভ করব, ঠিক আছে। তাহলে দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে ইউ শুড, ইউ শুড ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। আমরা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এখন দেখো এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে দেখো এই যে ইউ শুড এইটুকু কি হবে, বাদ যাবে, এগুলো লেখা যাবে না ইম্পারেটিভের মধ্যে। তাহলে আমরা কি লিখতে পারি, নিয়ম অনুযায়ী ভার্ব ওয়ান, তাহলে ওপেন হচ্ছে ভার্ব ওয়ান, তারপরে আদার্স ওয়ার্ড দ্য ডোর। তাহলে দেখো ওপেন দ্য ডোর। তাহলে ইউ শুড অথবা ইউর পরে যদি কোনো অক্সিলারি মডেল থাকে তাহলে এই অক্সিলারি ভার্ব পর্যন্ত, ইউ থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত কি করবে, উঠে যাবে, বাদ যাবে, তারপর থেকে লিখবে, ওইটা হচ্ছে ইম্পারেটিভ, ঠিক আছে। তারপরে আমার এই সহজ টেকনিকে আসে ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো যে ইউ শুড ওপেন দ্য ডোর, তাহলে ওপেন এক নাম্বার ফর্ম ভার্বের, তাহলে আমরা এখানে ওপেন এক নাম্বার ফর্ম লিখলাম, দ্য ডোর, দ্য ডোর, উত্তর হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে আমি 2 নম্বর রুলে চলে যাই। তো 2 নম্বর রুলের মধ্যে আছে যেমন ইউ শুড নট, আমরা কি দিতে পারি, ইউ শুড নট, ঠিক আছে। তারপরে অথবা ইউ ডু নট, ইউ ডু নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড। যদি আমার এরকম থাকে ইউর পরে শুড নট থাকে অথবা অক্সিলারি ভার্ব থেকে নট থাকে অথবা ডু নট, যেমন ইউ ডু নট, ইউ শুড নট থাকে, তাহলে আমরা এইটাকে ইম্পারেটিভ কিভাবে করব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হবে আমার ডু নট, প্রথমে আমাকে কি লিখতে হবে, ডু নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড দিয়ে লাস্ট ফুল স্টপ দেব। তাহলে দেখো ডু নট ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড, ঠিক আছে। তো খেয়াল করো যে যদি ইউ শুড নট থাকে তাহলেও ডু নট হবে, আবার যদি ইউ ডু নট থাকে তাহলেও ডু নট হবে, ঠিক আছে। ডু নটের পরে আমরা জানি ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়, ঠিক আছে। তো ডু নট প্রথমে বসবে, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম, তারপরে আদার্স ওয়ার্ড, ঠিক আছে। তো দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে যেমন ইউ শুড নট, ইউ শুড নট টেল এ লাই, ইউ শুড নট টেল আ লাই, ঠিক আছে। তাহলে দেখো শুড নট এখানে আছে, আছে না। এবং যদি তোমরা শুধু শুড নট শিখো আর যদি পরীক্ষার মধ্যে ডু নট দিয়ে আসে যেমন ইউ ডু নট টেল এ লাই, তাহলে তোমরা যদি এই রুলটা পড়ছো ওইটা পড়ো নাই তাহলে তো তোমরা একটা ইতস্ততার মধ্যে পড়বে, হ্যাঁ, হেজিটেশন কাজ করবে, তখন তোমরা কি করবা। এই জন্য আমি এই দোনোটাই দিলাম। অথবা প্রশ্নটা যদি তারা এভাবে করে ইউ ডু নট, ইউ ডু নট টেল আ লাই, ইউ ডু নট টেল এ লাই, অর্থাৎ 2 রকম, অর্থাৎ ইউ শুড নট টেল আবার ইউ ডু নট টেল, যদি দুইটার যে কোনো একটা প্যাটার্নে পরীক্ষাতে আসে তাহলে তোমরা ইম্পারেটিভে করবা এইভাবে। ইম্পারেটিভে করবা কি, প্রথমে বসাবা ডু নট, তাহলে এখানে লিখবা ডু নট, তারপরে হচ্ছে কি ভার্ব ওয়ান কি টেল, লিখবো এখানে টেল
এলাই এলাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ইউ শুড নট এর পরিবর্তে ডু নট, ইউ ডু নট এর পরিবর্তেও ডু নট, ঠিক আছে। তারপরে ভার্ব থেকে বাকি অংশ বসাই দিবে, ঠিক আছে। তো এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে, যেমন ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, তাহলে কি হবে বলো তো? ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, ডু নট ওয়েস্ট ইউর টাইম। এখন যদি বলে ইউ ডু নট ওয়েস্ট ইউর টাইম, তাহলে হবে কি ডু নট ওয়েস্ট ইউর টাইম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো নেক্সট রুলে যাই। যদি এক্ষেত্রে আমি এটাতেই লিখে দিচ্ছি, অনেক সময় আসছে কি নেভার, ঠিক আছে। যেমন ইউ শুড, ইউ শুড নেভার, ঠিক আছে। তারপরে ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড, এরকম একটা স্ট্রাকচার থাকতে পারে। অথবা এইটাকে ইউ তারপরে নেভার প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড, এরকম থাকতে পারে। এই দুই ধরনের স্ট্রাকচারের যে কোনো একটাতে যদি প্রশ্ন আসে, তাহলে আমরা প্রথমে লিখব নেভার। কি লিখব? নেভার প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড দিয়ে আমরা ফুল স্টপ দেব। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে ইউ শুড নেভার টেল আ লাই, ইউ শুড নেভার টেল এ লাই। অথবা তারা প্রশ্নটা করতে পারে ইউ নেভার টেল এ লাই। তারা যদি এইভাবেও করে যে ইউ নেভার টেল আ লাই, এই উপরের ফরম্যাট আবার নিচের ফরম্যাট, দুইটার যে কোনো একটা নিয়মে যদি তারা প্রশ্ন করে, তাহলে তোমরা একটাই উত্তর নেভার দিয়ে, তাহলে ইম্পারেটিভে কি হবে? নেভার, নেভার টেল আ লাই, নেভার টেল এ লাই, ঠিক আছে। তাহলে সহজ টেকনিক এটা কি, ইউ শুড নেভার, ইউ নেভার, এগুলো থাকলে এদের পরিবর্তে বসবে শুধু নেভার, তারপরে বাকি অংশ বসবে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই সহজেই এই রুলটা বুঝতে পেরেছ। তারপরে নেক্সট রুলে চলে যাই। এবার আসো 3 নম্বর রুল। 3 নম্বর রুলের মধ্যে অনেক সময় কি আসে, আচ্ছা আমি একটু লাইভটা দেখে নিই, কথা ক্লিয়ার আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। তো আশা করি ঠিক আছে। তো 3 নম্বর রুলের মধ্যে হচ্ছে, যদি উই থাকে, কি থাকে? উই, অর্থাৎ উই শুড থাকে, উই শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড, এরকম থাকে। অথবা আমরা এখানে যদি থাকে উই প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড, এই দুইটার যে কোনো একটা স্ট্রাকচারের থেকে যদি প্রশ্ন আসে, তাহলে তোমরা কিভাবে করবা? এখানে এটার জন্য তোমরা কি করবা? লেট আস, কি দিবা? লেট আস, ঠিক আছে। আবার এই লেট আস-এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি? শর্ট ফর্ম লেটস। লেটস মানে হচ্ছে লেট আস, ঠিক আছে। তোমরা দুটোটাই শিখবা, লেট আসও শিখবা, লেটসও শিখবা। যদি এটা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে দেয়, তাহলে এখানে সমস্যা হতে পারে। সেই কারণে দুটোটাই দিলাম, লেট আস অথবা লেটস। দেওয়ার পরে তারপরে আমরা বসাবো ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড, ঠিক আছে। এইভাবে আমরা কি করবো?
অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করব। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে যেমন উই শুড গো ফর আ ওয়াক। তাহলে এটাকে আমরা ইম্পারেটিভ কি করব, কিভাবে করব? তাহলে দেখো এখানে কি উই শুড আছে না, এই উই শুড এখানে আছে। আমি আবার আরেকটা দেই, যেমন তারা এইভাবে দিতে পারে উই গো ফর আ ওয়াক, দুইভাবে প্রশ্ন করতে পারে। তাহলে ইম্পারেটিভ করলে হবে একরকম। যেমন এই উইর জন্য উই শুড অথবা উইর জন্য আমরা লিখব লেট আস, লেট আস অথবা লেটস। ভার্ব থেকে বাকি অংশ গো ফর এ ওয়াক, তাহলে গো ফর আ ওয়াক। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? তার মানে হচ্ছে, একটু ঠান্ডা লাগছে, যদি উই থাকে তাহলে আমরা লেটাস দিব, ঠিক আছে? কি থাকবো? উই থাকলে উইর পরে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি উই থাকে আমরা লেটাস দিব, দেওয়ার পরে মনে রাখবা লেট মি, লেট আস এগুলোর পরে যদি তোমার ভার্ব থাকে, লেট হিম এগুলোর পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, ঠিক আছে? তাহলে আমরা মূল ভার্ব, এটা প্রেজেন্ট ফর্মে এমনিতেই থাকবে, ওই মূল ভার্ব থেকে বাকি অংশ লিখে দিব, ঠিক আছে? তাহলে এই জন্য দেখো উই শুড গো ফর এ ওয়াক, তাহলে এটার জন্য আমি দিলাম লেট আস অথবা শর্ট ফর্ম লেটস, তারপরে কি আছে গো, এখানে লিখলাম গো, তারপরে হচ্ছে কি ফর, এখানে লিখলাম ফর আ ওয়াক, আ ওয়াক, ঠিক আছে? ফর এ ওয়াক, দ্যাট মিনস ফর আ ওয়াক। এখন যদি এখানে দেখো উই গো ফর এ ওয়াক, তাহলে এই জায়গার ভিতরে আমরা কি দেই? লেট আস গো ফর এ ওয়াক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো যদি এই টাইপের প্রশ্ন আসে, তাহলে তোমরা পরীক্ষাতে উইর জায়গা কি দিবা? লেট আস দিবা অথবা লেটস দিবে, দিয়ে সেটা কি করবে? মূল ভার্ব থেকে বাকি অংশ লিখে ফেলবে, ঠিক আছে? যেমন যদি মনে করো যে আসে, এখানে যদি এরকম একটা প্রশ্ন আসে যে উই শুড গো টু সিনেমা, তাহলে কি হবে? লেট আস গো টু সিনেমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তারপরে আমরা আরেকটা রুলে যাই, সেটা হলো যদি তোমার উই না থাকে, কি না থাকে? উই না থেকে, যেমন 4 নম্বর রুল, যেমন এখানে থাকে আই মে, কি থাকে? আই মে, হ্যাঁ, অথবা শুধু আই প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে? এটার পরিবর্তে বসাইবা লেট মি প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড। অর্থাৎ আই থাকলে লেট মি, হি থাকলে লেট হিম, ঠিক আছে? যদি আমার এখানে হি থাকে তাহলে কি হবে? যেমন হি মে, তাহলে এক্ষেত্রে আমরা লিখবো লেট হিম, ঠিক আছে? তারপরে ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড। আবার যদি এখানে শি থাকে, শি মে, তাহলে কি হবে? লেট হার, আর প্রত্যেকটি ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড। আবার যদি এখানে দে থাকে তাহলে কি হবে? দে মে, তাহলে এখানে কি হবে? লেট দেম প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড। এই স্ট্রাকচারগুলো 4 নম্বরে। অর্থাৎ এখানে আমি মে দিচ্ছি, কিন্তু মে না দিয়ে এখানে শুধু আই ভার্ব ওয়ান বাকি অংশ দিতে পারে, আবার হি ভার্ব ওয়ান বাকি অংশ দিতে পারে, ঠিক আছে? আমি উদাহরণে একটা একটা করে বুঝাবো, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো যে
অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে আই মে গো, আই মে গো। তাহলে ধরো এটার মধ্যে আবার তারা প্রশ্নটা এইভাবে করতে পারে, গো এর পরে আরো অনেক কিছু দিতে পারে, ঠিক আছে। তো এখানে আই গো এইভাবেও দিতে পারে, ঠিক আছে। এখন যদি বলে আই মে গো টু মার্কেট দিলাম, অথবা আই গো টু মার্কেট, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ইম্পারেটিভ কিভাবে করব? তাহলে আমি তো বলছি যদি আই থাকে তাহলে আমরা কি করব, লেট মি। আর লেট মি, লেট হার, লেট হিম, এইগুলো লেট আজ, এগুলোর পরে মূল ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, ঠিক আছে। তাহলে এইটার জন্য আমরা কি লিখবো, লেট মি, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম, এখানে গো টু মার্কেট, তাহলে এখানে কি হবে, গো টু মার্কেট দিয়ে ফুল স্টপ, ঠিক আছে। আই গো টু হইলো লেট মি, ঠিক আছে, গো, আবার আই মে গো দিলে তারপরে কি হবে, লেট মি গো, একই হবে, ঠিক আছে। অ্যাসার্টিভটা একটু পরিবর্তন করে দিতে পারে, কিন্তু ইম্পারেটিভ একরকম হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই উদাহরণটা বুঝতে পেরেছ। তারপরে আসো আমরা হি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে দুইভাবে প্রশ্ন করতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে হি মে রিড দ্য বুক, হি মে রিড দ্য বুক। এখন এইটাকে কি করলো, যে এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে হিম এর জন্য আমরা কি লিখতে পারি, লেট হিম, লেট হিম, ঠিক আছে। এরপর বাকি অংশ রিড দ্য বুক, লেট হিম রিড দ্য বুক, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখন পরীক্ষার মধ্যে এখন প্রশ্নটা একটু ঘুরিয়ে দিবে, ঠিক আছে। কেমন, তাহলে দেখো তারা যদি পরীক্ষার মধ্যে প্রশ্নটা দেয় এরকম, অ্যাসার্টিভের মধ্যে দিছে হি রিডস দ্য বুক। দেখো হি এর পরে এখানে ভার্বের শেষে এস বা ইয়েস আছে, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে ইম্পারেটিভ করবে? এখন এই ধরনের প্রশ্ন যদি করে তাহলে স্টুডেন্টসরা কি করে, হিয়ের জন্য লেট হিম লেখে, তারপরে কি করে এই রিডস এটা লিখে ফেলে যা আছে তা বসায় দেয়, ঠিক আছে। তারপর আমি বলছি যে লেটের পরে যে অবজেক্টিভ ফর্ম, লেট মি, লেট হার, লেট হিম, লেট দ্যাম, ঠিক আছে, লেট আস, এগুলোর পরে সবসময় ভার্বের 1 নাম্বার ফর্ম ভার্ব 1 বসে, এবং ভার্ব 1 এর পরে মানে ভার্ব 1 কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটার সাথে এস বাই এসও হবে না, এটার সাথে কোনো আইএনজিও হবে না, পাস্ট ফর্মও হবে না, পাস্ট পার্টিসিপল হবে না, ঠিক আছে। তো যেহেতু এই প্রশ্নটা এস আছে তাহলে আমরা উত্তর করার সময় আমরা এভাবে লিখমু যে হিয়ের জন্য আমরা কি লিখমু, লেট হিম, লেট হিম। এই যে রিডস আছে এটার জন্য শুধু লিখবো রিড, ঠিক আছে, দা বুক, দা বুক। আশা করি তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি একটু লাইভটা দেখি কি অবস্থা। মর্নিং সান স্কুল, নোভা, আনিকা, ঠিক আছে। এবার আসো
এই ধরনের প্রশ্ন যদি হয় আশা করি তোমরা উত্তর করতে পারবে। এখন যদি এখানে হিয়ার জায়গায় শি দেয়, শি মে, তাহলে তোমরা করতে পারবা। তাহলে লেট হার দিবে, আর এখানে রিড, তারপর দা বুক। ঠিক আছে, দে থাকলে লেট দেম রিড দা বুক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো, যদি এক্ষেত্রে নট থাকে, কি থাকে, নট থাকে, তাহলে কিভাবে করব আমরা? যেমন একটা উদাহরণ দেই, যদি নট দিয়ে দেয় 5 নম্বর, যেমন আই, তারপরে হি, শি, দে, ঠিক আছে, এরকম থাকে। থাকার পরে যদি তোমার অক্সিলারি ভার্ব, হ্যাঁ, অক্সিলারি ভার্ব বলতে ডু নট, ডাজ নট, ঠিক আছে, প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড, যদি এই ফরম্যাটে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটাকে আমরা কিভাবে ইম্পারেটিভ করব। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা প্রথমে লিখব লেট, তারপরে বসবো অবজেক্ট, অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্ট যদি আই থাকে তাই লিখব লেট মি, তারপরে যদি হি থাকে লেট হিম, শি থাকলে লেট হার, দে থাকলে লেট দেম। ঠিক আছে, এইভাবে আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্মে নিব। ঠিক আছে, নেওয়ার পরে ওই পূর্বের রুলের মতোই হবে। তারপরে আমরা কি বসাবো, নট বসাবো, নট বসিয়ে তারপর ভার্ব ওয়ান প্লাস আদার্স ওয়ার্ড। এইভাবে আমরা কি করব, আমরা এটাকে ইম্পারেটিভ করব। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা করি তাহলে আমরা কিভাবে করব, যেমন একটা উদাহরণ দিই, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে আই ডু নট নেগলেক্ট দ্য পুর। হ্যাঁ, এখানে দ্য পুর, আই ডু নট নেগলেক্ট দ্য পুর। ঠিক আছে, এখন এই ধরনের একটা প্রশ্ন আছে, কিন্তু এর আগে যদি থাকতো, যে আমি এর আগে রুলের মধ্যে আলোচনা করছি, যেমন আই নেগলেক্ট দ্য পুর, তাহলে লেট মি নেগলেক্ট দ্য পুর। ঠিক আছে, এখন আছে আই ডু নট, এখানে নেগেটিভ, সেন্টেন্সটা কি আছে, নেগেটিভে আছে, তাহলে নেগেটিভে থাকলে আমরা এটাকে কিভাবে করব? তো আমরা এইটাকে যদি করি তাহলে দেখো ইম্পারেটিভ কর্ম কিভাবে, আমার এই যে নিয়ম অনুযায়ী, তাহলে প্রথমে বসাবো লেট, এখানে লিখবো লেট, আর আইটা কি হয়ে যাবে, মি। ঠিক আছে, আমরা জানি সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, তাহলে এখানে আই যদি সাবজেক্ট হয়, আই এর অবজেক্ট হয় কি, মি, পসেসিভ হবে মাই। তাহলে আমি এখানে এটাকে সাবজেক্ট আই আছে, এই আইটাকে আমি কি করব, এখানে অবজেক্ট বানাবো। তাহলে আইটা অবজেক্ট মানে কি হচ্ছে, মি। নিয়ম অনুযায়ী কি হবে, নট, তাহলে আমরা এখানে লিখব নট, তারপরে ভার্ব ওয়ান আদার্স ওয়ার্ড, এই যে নেগলেক্ট, এটা হচ্ছে ভার্ব ওয়ান, তাহলে এটা আমরা লিখব নেগলেক্ট দ্য পুর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এই ধরনের প্রশ্ন আসলে, যেমন আই এর জায়গায় যদি হি দেয় তাহলে হি ডাজ নট, যেমন হি ডাজ নট, আমি লিখছি, এই প্রশ্নটা যদি এরকম থাকে যে অ্যাসার্টিভের মধ্যে বুঝার স্বার্থে আমি দিচ্ছি, যেমন হি অথবা শি এরকম দিছে, তখন তো আর ডু নট হবে না, তখন কি হবে, ডাজ নট। তাহলে দেখবো আর ডাজ নট নেগলেক্ট দা পুর, এরকম আছে। তো এইটাকে যদি আমরা ইম্পারেটিভ করি, তাহলে যদি হি দিয়া করে তাহলে আমরা লিখবো লেট হিম
আবার যদি সি দিয়া প্রশ্নটা আসে তাহলে লিখবো লেট হার, ঠিক আছে। তারপরে এই ডাজ নট, ডু নট এগুলো বাদ দিয়ে বাকি অংশ বসাবো। তাহলে কি আছে, ভার্ব 1 নেগলেক্ট। নট, এখানে এটার জন্য বসাবো কি নিয়ম অনুযায়ী নট, তাহলে এখানে লিখবো নট, তারপরে ভার্ব 1 বাকি অংশ লেট দা পুর, ঠিক আছে। লেট হিম অথবা সি দিয়া করলে লেট হার নেগলেক্ট দা পুর, নট হ্যাঁ নেগলেক্ট দা পুর, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা করবা। যদি দে থাকে দে ডু নট নেগলেক্ট দা পুর অথবা দে ডু নট নেগলেক্ট দা ডিজেবলড, তাহলে কি হবে লেট দেম নট নেগলেক্ট দা ডিজেবলড, ঠিক আছে। এইভাবে তোমরা কি করবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এই নিয়মে এই স্ট্রাকচারে আসে তাহলে তোমরা ইম্পারেটিভ এই নিচে নিয়মে করবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা তারপরের যেই স্ট্রাকচার 6 নম্বর, এই 6 নম্বরের মধ্যে দেখো, যদি ইউ আর রিকোয়েস্টেড টু যদি থাকে প্লাস ভার্ব 1 প্লাস আদার্স ওয়ার্ড, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব 1 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স ওয়ার্ড থাকে, তাহলে এটাকে ইম্পারেটিভ করবা কিভাবে। তো এই ইউ আর রিকোয়েস্টেড টু এর জায়গায় হ্যাঁ তোমরা লিখবা প্লিজ, কি লিখবে প্লিজ, অথবা কাইন্ডলি প্লাস ভার্ব 1 প্লাস আদার্স ওয়ার্ড, এই স্ট্রাকচারে করবে, ঠিক আছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে ইউ আর রিকোয়েস্টেড টু টেক ইট, এরকম একটা উদাহরণ আসছে। এখন এটাকে তোমরা কিভাবে করবে খেয়াল করো, যে এই ইউ আর রিকোয়েস্টেড টু এইটুকুর জন্য আমরা কি লিখবো প্লিজ অথবা কাইন্ডলি, ঠিক আছে। তা আর দেখো টেক হচ্ছে ভার্ব 1, তো আমরা এটাকে ইম্পারেটিভ করবো, যেমন প্লিজ, ঠিক আছে, অথবা কাইন্ডলি টেক ইট। তবে এই পরীক্ষার মধ্যে বা আমাদের লিখিত ইয়ার মধ্যে বিশেষ করে প্লিজ শব্দটাই বেশি ব্যবহার করা হয়। স্পোকেন ইংলিশেও প্লিজ শব্দটা ব্যবহার করা হয়, আবার লেখার ক্ষেত্রেও আমরা প্লিজ বেশি ব্যবহার করি, ঠিক আছে। দুইটা যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। এখন এইটাকে যদি তোমরা এইভাবে দাও, এই প্লিজ কাইন্ডলিটা যদি পরেও দাও তাহলেও কিন্তু হবে। তবে ইউ আর রিকোয়েস্টেড টু থাকলে আমরা এই ফরম্যাটেই লিখব, ঠিক আছে। তারপরে আমাদের আরো অন্যভাবেও আসে, যেমন কিছু সেন্টেন্স আছে যেটা আদেশও বুঝাতে পারে, মনে হয় এটা আদেশ, মনে হয় এটা একটা উপদেশ, মনে হচ্ছে এটা নিষেধ, মানে একটা অস্পষ্ট, মানে ক্লিয়ার না। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় তারা কি করে ইউ আর আস্কড টু, ইউ আর টোল্ড টু এরকম ব্যবহার করে, ঠিক আছে। যেমন যদি ইউ আর আস্কড টু অথবা ইউ আর টোল্ড টু, ঠিক আছে। তারপরে এরপরে প্লাস ভার্ব 1 প্লাস আদার্স ওয়ার্ড, যদি এরকম থাকে ইউ আর আস্কড টু, ইউ আর টোল্ড টু, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম, তারপরে বাকি অংশ, যদি এরকম থাকে তাহলে তোমরা কিভাবে করবে। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমরা
সহজ উত্তর verb 1 plus others word. You are asked to, you are told to, এরকম থাকলে আর তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম আদার্স ওয়ার্ড, ইম্পারেটিভ করবা ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আদার্স ওয়ার্ড। ঠিক আছে? যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে ইউ আর টোল্ড টু ওপেন দ্য ডোর। তাহলে এইটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে ইউ আর টোল্ড টু, এইটুকু ঠিক আছে বাদ যাবে। তাহলে এখানে ওপেনটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, তাই আমরা কি লিখব? ওপেন দ্য ডোর। এইভাবে করবে। আশা করি সহজে তোমরা এই রুলটা বুঝতে পেরেছ। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের স্ট্রাকচার এমনিতে কম, এগুলোই পরীক্ষার মধ্যে আসে। তো বিশেষ করে অনেক সময় হি দিয়া প্রশ্ন করলে তারা হি রিডস অর্থাৎ একটা হি গোজ, ঠিক আছে, হি রাইটস অর্থাৎ মানে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে তারা করে। তো হি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে কি হয়? এস বাই এস যোগ হয়। তো এইভাবে তারা দেয়। তাহলে ওইভাবে দিলে আমরা কি ল্যাট, অনেক সময় ভুল করে ছাত্রছাত্রীরা, যেমন এই যে হি রিডস দ্য বুক, একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম, তখন তারা কি করে লেট হিম লিখে, লিখার পরে ওই যে প্রশ্নের মধ্যে রিডস আছে অথবা রাইটস আছে, ওই রাইটসে লিখে ফেলে রিডস লিখে ফেলে। এখানে যে এসটা বাদ যাবে এই জায়গায় তারা কি করে এইখানেই ভুলটা করে। তো আজকের ক্লাসের পর আশা করি ছাত্রছাত্রীরা এই ভুলটা করবে না। ভুল ছোট বড় ভুল তো ভুল, এটার জন্য কিন্তু প্রশ্নটা কাটা যাবে। ঠিক আছে? তো আশা করি এই স্ট্রাকচারের মধ্যে যতগুলো আছে এর ভিতর থেকে পরীক্ষাতে আসে, এবং এইগুলো ভালোভাবে একটু বেশি না 1 ঘন্টা আধা 30 মিনিট যদি তারা ভালো করে দেখে তাহলে এই স্ট্রাকচারগুলো এমনিতে আয়ত্তে এসে যাবে, একদম সহজভাবে তারা পরীক্ষাতে এগুলো দিতে পারবে। তো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।